তো বন্ধুরা, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তারা কিন্তু প্রথম অধ্যায় পুরো সম্পূর্ণ ফ্রিতে নোটস পিডিএফ আকারে পেয়ে গেছো সম্পূর্ণটা। 1 নম্বরের শর্ট টাইপ প্রশ্ন, এমসিকিউ এবং 2 মার্কসের প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণটা পেয়ে গেছো। এবার তোমরা যারা এখনো পর্যন্ত সেই নোটসগুলো কালেক্ট করতে পারোনি তাদের উদ্দেশ্যে বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। তাহলে সেখানে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। জয়েন হওয়ার পর সেখানে তোমরা সম্পূর্ণ নোটসগুলো ফ্রিতে পাবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, ইতিহাসের নোটস সম্পূর্ণটা তোমাদের কিন্তু কিনতে হয় মাত্র 99 টাকায়। ওকে, তো দেখো এই মাসটা কিন্তু তোমরা ফ্রি পাবে। এর পরের মাস থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ নোটস অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সম্পূর্ণ এই যে 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্টেরই সম্পূর্ণ নোটস কিন্তু তখন তোমাদের কিনতে হবে। এখন বর্তমানে শুধুমাত্র ইতিহাসের নোটস কিনলেই তোমরা বাকি নোটসগুলো গ্রুপের মধ্যে ফ্রিতেই পাবে। দেখো এখানে আমি যেহেতু তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি 1 নম্বরের শর্ট টাইপ থেকে শুরু করে 2 মার্কস বা তোমাদের 4 মার্কস তো প্রথম অধ্যায় থেকে আসছে না, এমসিকিউ। ঠিক আছে, তো প্রথম অধ্যায় পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায় আগামীকাল বা পরশু দিয়ে দেওয়া হবে। তো যারা জয়েন হতে চাইছো জয়েন হয়ে যেতে পারো খুব শীঘ্রই। দেখো প্রথম অধ্যায় যেহেতু দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তো আর পাবে না, তো সেগুলো তোমরা কি করবে, আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে ক্লাসের মাধ্যমে। একটু দেখে নিতে পারো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস যদি বলি আমরা, নাইট্রোজেন গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস। কেন বলো তো? 100% মধ্যে দেখতে পাচ্ছ 78%, 78.08% হচ্ছে তোমাদের নাইট্রোজেন থাকছে বাতাসে। অক্সিজেনের শতকরার ভাগ কত? অক্সিজেনের শতকরার ভাগ হচ্ছে প্রায় 20.95%। আর্গনের শতাংশ, দেখো অক্সিজেন মাত্র 20.95%ই রয়েছে অক্সিজেন। ঠিক আছে, যদি এটা যদি 70% বা 78% থাকতো তাহলে কিন্তু আমরা অনেকটাই আরো ভালো থাকতাম, তাই না? এরপর দেখো আর্গনের শতকরা ভাগ হচ্ছে, বাতাসে আর্গন আছে 0.93%। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্সেন্টটা থাকছে, যেটা হচ্ছে যেই গ্যাসটার কথা বলবো আমরা, কার্বন ডাই অক্সাইডের শতকরার ভাগ। দেখো এই কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, প্রাণী জগতের জন্য, সমগ্র প্রাণী জগতের জন্য, কিন্তু সেটা বাতাসে মাত্র 0.03%ই রয়েছে। তাতেও কিন্তু আমাদের শরীরের এই হাল। এর থেকে যদি 1% বেড়ে যায় কত ক্ষতি হতে পারে ভেবে দেখো। বায়ুমণ্ডলে জলের বাষ্পের পরিমাণ কত থাকে? প্রায় 0 থেকে 4%। অঞ্চল ভেদে পরিবর্তিত হয় আর কি। পৃথিবীর বায়ুমণ্ডল কয়টি স্তরে বিভক্ত? পৃথিবীর বায়ুমণ্ডল 5টি স্তরে বিভক্ত। 5টি স্তরের নাম লেখো। 5টি স্তর কি কি আছে তোমাদের? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটা তোমরা প্রথম অধ্যায়েই পড়ে নিয়েছো। ট্রপোস্ফিয়ার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এইভাবে আমরা কিন্তু বিভাগ ভাগ করে করে উত্তরগুলো প্রশ্ন কমপ্লিট করেছি, দেখে নাও। ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 0 থেকে 12 কিমি পর্যন্ত। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারে কি ঘটে? আবহাওয়ার সব পরিবর্তন ঘটে। ট্রপোস্ফিয়ারের মধ্যে যত আবহাওয়ার পরিবর্তন ঘটে, যেমন বৃষ্টি, ঝড়, তুষারপাত ইত্যাদি হয়। কোন স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে কমতে থাকে? এই ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বৃদ্ধি পায় তত তাপমাত্রা কমতে থাকে। এরপর আমরা দেখব স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা এই ট্রপোস্ফিয়ার থেকে ধরো আরো একটা প্রশ্ন আছে, সেগুলো তোমরা নিচে পাবে, এক্সট্রা প্রশ্ন পাবে। এক্সট্রা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্নগুলো যেমন এই ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুদ্রমণ্ডল। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 12 কিমি থেকে 50 কিমি পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ারে কি বিশেষ স্তর থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে একটা বিশেষ স্তর থাকে, সেই স্তরটার নাম হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরের কাজ কি? সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করা। কোন স্তরে ওজোন গহ্বর তৈরি হয়? এই স্ট্র্যাটোস্ফিয়ারই। যেহেতু ওজোন স্তরটা এই স্ট্র্যাটোস্ফিয়ারেই আছে, তাহলে ওজোন গহ্বর যদি হয় এখানেই হবে, মানে ওজোন ক্ষয় হয়। ওই ওজোন স্তরটা ক্ষয় হচ্ছে দিন দিন, সেটা কোথায় হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই হয়। একটা কথা একটু বলে দিই, যে এখানে যে ওজোন স্তরটা রয়েছে মোটা হয়ে একটা স্তর জমে আছে, এটার কারণে ওপর থেকে অর্থাৎ সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না, এই ওজোন স্তর সেটাকে আটকাচ্ছে, যার ফলে আমরা প্রাণী জগৎ এখনো বেঁচে আছি। নইলে এটা আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর, এটা আমাদের স্কিনে ক্যান্সারের সৃষ্টি করতে পারে।
তো সেটা আস্তে আস্তে ওজন গহ্বর অর্থাৎ ওজন ক্ষয় হচ্ছে। সেই ওজনটা কেন হচ্ছে? বিভিন্ন গ্যাসের কারণে, পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন গ্যাস, যেমন আমরা বলতে পারি রেফ্রিজারেটর, যেমন তোমাদের সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, এটা বিশেষভাবে দায়ী এই ওজন গহ্বর সৃষ্টিতে। মেসোস্ফিয়ার, পরের স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা কত? 50 থেকে 80 কিমি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের এই যে এতগুলো স্তর দেখলাম, তার মধ্যে সব থেকে শীতলতম স্থান হচ্ছে মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উচ্চতা কত? 80 থেকে 700 কিমি। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? দেখো তোমাদের বইয়ে কিন্তু এটা সেম নাও থাকতে পারে, যে যার বই থেকে করতে পারো, এটা কোনো ব্যাপার নয়। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কোথায় অবস্থিত? আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে অবস্থিত। মনে রাখবে আয়নোস্ফিয়ার কোথায় অবস্থিত? থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার এর অপর নাম, আয়নোস্ফিয়ারের অপর নাম থার্মোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার, পরীক্ষায় আসে। আয়নোস্ফিয়ারের কাজ কি? এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত করা হয়। অর্থাৎ আমরা যে পৃথিবীতে একটা রেডিওতে অনেক দূর থেকে একটা শব্দ এখানে শুনতে পাই বসে, সেই যে তরঙ্গায়িতটা হয় কিসের জন্য? এই আয়নোস্ফিয়ারের কারণেই। উপরে ওখানে গিয়ে ওই স্তরে ধাক্কা লেগে আবার শব্দটা পৃথিবীতেই ফিরে আসে, নইলে কিন্তু বাতাসে মহাশূন্যে মিলিয়ে যেত, সাউন্ডটা আমরা শুনতে পেতাম না। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের উচ্চতা কত? প্রায় 700 কিমি থেকে মহাশূন্য পর্যন্ত। কোন স্তরে কৃত্রিম উপগ্রহ ভ্রমণ করে? এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ারে একটা কৃত্রিম উপগ্রহ রাখা আছে। কৃত্রিম উপগ্রহ মানে মানুষের সৃষ্টি একটা গ্রহ, উপগ্রহ যেটাকে বলা হয়, মানুষের তৈরি উপগ্রহ, এটা থাকে এই এক্সোস্ফিয়ারের মধ্যেই। অন্যান্য ছোট প্রশ্ন এখান থেকে কয়েকটা দিচ্ছি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? এক্সোস্ফিয়ার। কোন স্তরে আবহাওয়া পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারে। কোন স্তরে উল্কা পুড়ে যায়? মেসোস্ফিয়ারে। এতটাই গরম যেখানে উল্কা পুড়ে যায়। কোন স্তরকে ওজোন মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন মণ্ডল বলা হয়। রেডিও যোগাযোগ কোন স্তরের সাহায্যে নেওয়া হয়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বললাম। কোন স্তরে তাপমাত্রা উচ্চতার সাথে বৃদ্ধি পায়? যত উচ্চতা বাড়ে তত তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের মতো পৌঁছে যায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারে। ওকে, এছাড়াও দেখো ওজোন স্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আছে। ওজোন স্তর থেকে, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের কাজ কি? সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করা। ওজোন গহ্বর বা হোল বলতে কি বোঝায়? ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাওয়া বোঝায়। ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস বা সিএফসি। ওজোন স্তর ক্ষয়ের জন্য নাইট্রাস অক্সাইড এর ভূমিকা কি? এটি ওজোন অণুকে ভেঙে দেয়। ওজোন স্তর ক্ষয়ে কোন কোন গ্যাস দায়ী? যদি বলা হয় মানে প্রধান গ্যাস, সেটা হচ্ছে সিএফসি। এছাড়াও আছে N2O, Cl2, Br2। ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব কি? ত্বকের ক্যান্সার বা চোখে ছানি পড়ে যাওয়া। এগুলো হচ্ছে ওজোন স্তর ধ্বংসের একটা প্রভাব পড়বে আমাদের উপরে যদি ধ্বংস হয়ে যায় ওজোন স্তর। গ্যাস ও গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস এফেক্ট কি? এই অধ্যায়ে গ্রিনহাউস এফেক্ট আছে। এখান থেকে কি কি প্রশ্ন আছে দেখে নাও। গ্রিনহাউস গ্যাস বলতে কি বোঝায়? যে গ্যাস পৃথিবীর তাপ শোষণ করে ও ধরে রাখে, অর্থাৎ গরমটাকে ধরে রাখে। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম যদি বলি, কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, আর মিথেনও হলো গ্রিনহাউস গ্যাস। কোন গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এক্ষুনি বললাম কার্বন ডাই অক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কোন গ্রিনহাউস গ্যাসের ক্ষমতা CO2-র তুলনায় অনেক বেশি? অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের তুলনায় একটা গ্রিনহাউস গ্যাস আছে যার ক্ষমতা অনেক বেশি, সেটা হচ্ছে মিথেন। গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি? গ্রিনহাউস গ্যাসের আধিক্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটাই গ্রিনহাউস গ্যাসের আধিক্য। এসটিপি ও গ্যাস সম্পর্কে কি কি প্রশ্ন আছে দেখে নাও।
এসটিপি বলতে কি বোঝায় একটু দেখে নেবে, এটা আমরা বাংলায় করে দেব, ঠিক আছে? এখানে ইংলিশে করে দেওয়া রয়েছে। 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে কত? 22.4 লিটার। 22.4 LH2 তে কতটি অণু আছে? না 6.022 ইন্টু 10 ফার্দার 23টি অণু, অর্থাৎ 1 মোল। এসটিপিতে 1 মোল গ্যাসের সংখ্যা কত? ওই সেম অণু, ভালো করে দেখে নেবে। অন্যান্য, আচ্ছা এখানে প্রশ্নটা একটু স্কিপ হয়েছে, উত্তরটা এখনো বাকি আছে। আমি এই কয়েকটা উত্তর তোমাদের আবার করে গিয়ে দেবো, ঠিক আছে? 2-3টে উত্তর দেখলাম, এখানে এখনো বাকি আছে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। সিএফসির পূর্ণ রূপ কি বললাম? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি এর একটি ব্যবহার লেখো। এর ব্যবহার হলো রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের শীতলক হিসেবে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ শীতল করার জন্য। তারপর হচ্ছে সিএফসি এর ক্ষতিকর প্রভাব কি? এর ক্ষতিকর প্রভাব ওজোন স্তর ধ্বংস করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের নেক্সট ক্লাসগুলোতে আমি একেবারে খুঁটিয়ে যে কটা বাকি আছে 2 মার্কসের জন্য প্রশ্ন উত্তর, সেইগুলো তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? যেহেতু আমি গ্রুপের মধ্যে আগেই দিয়ে দিয়েছি, তাদের আর এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এবার যাদের কাছে এই নোটসগুলো নেই তারা দেখে নিতে পারো, কারণ তোমরা যদি এখনো জয়েন হও তাহলে আগের ভিডিও এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? তো সেই জন্য আমার এই ভিডিওগুলো তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।